কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো সবাই। তো আজকে আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করব সেটা হলো তোমাদের ফোর্থ সেমের কোর্স 10, অর্থাৎ যেখানে রয়েছে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় শিক্ষা বা ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল। এই ইনক্লুসিভ স্কুল বা অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়, এটা জানার আগে আমাদের ইনক্লুসিভ এডুকেশন কি সেটা সম্পর্কে একটুখানি ধারণা আমাদের নিতে হয়। ইনক্লুসিভ এই টার্মটা আমরা পেয়েছি ইনক্লুশন থেকে, আর ইনক্লুসিভ এডুকেশন বলতে বোঝায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা, ইনক্লুসিভ এডুকেশনাল সিস্টেম, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা। এই ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা কি, এটা নিয়ে আমি জাস্ট কয়েকটা সাধারণ এক্সাম্পল দিয়ে ব্যাপারটা একটু বোঝাবার চেষ্টা করি। ধরো, আমাদের যে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, চিরাচরিত বা প্রথাগতভাবে যে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেখানে আমরা দেখে থাকি কি, যে একই সঙ্গে ধরো অনেক ছাত্র নিয়ে আমরা বিদ্যালয় পাঠ্যক্রমে পাঠদান করে থাকি। অনেক ছাত্র নিয়ে বলতে কিরকম, যদিও একটা রেশিও মেনটেন করেই ক্লাসরুম সিস্টেম করা হয়ে থাকে, তবুও বলা যেতে পারে এরকম, যেমন ধরো কোনো এক শ্রেণীতে 50 জন বা 60 জন বা 30 জন বা 40 জন শিক্ষার্থীকে নিয়ে শিক্ষাদান প্রক্রিয়া চলছে। তো সেই 30 জন বা 40 বা 50 বা 60 যতজন শিক্ষার্থী থাকুক না কেন, প্রত্যেক শিক্ষার্থী আইকিউ বা ইন্টেলিজেন্ট কোশেন্স কিন্তু একই হয় না, অর্থাৎ ম্যান টু ম্যান ভ্যারি করে। তাহলে যেহেতু প্রত্যেক শিক্ষার্থীর আইকিউ লেভেল একই হয় না বা ইন্টেলিজেন্স একই হয় না, বা তাদের শিক্ষা গ্রহণের যে প্রক্রিয়া সেটাও একই হয় না, তাদের স্বভাব, তাদের মনে রাখার ক্ষমতা, সব কিছুর মধ্যে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তি বৈষম্য আমরা দেখতে পাই। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে প্রত্যেক শিক্ষার্থী মেধাগতভাবে একই হতে পারে, একটুখানি হলেও ডিফারেন্ট হয়ে থাকে। অর্থাৎ ধরো কোনো এক শিক্ষার্থী, কোনো এক শ্রেণীকক্ষে দেখা গেল কোনো এক বিষয়ে কোনো 10 জন শিক্ষার্থী হয়তো অ্যাবাভ 90 পেল, আবার দেখা গেল তার মধ্যেও 5 জন তারা দেখা গেল যে অ্যাবাভ 95 পেল। আবার কিছু শিক্ষার্থী দেখা গেল যে তারা হয়তো পেয়েছে অ্যাবাভ 60% মার্কস। অর্থাৎ মেধাগত দিক থেকে শ্রেণীকক্ষে সমস্ত শিক্ষার্থী একই হয় না। তো আমরা বলে থাকি যে কেন এই যে পার্থক্য, এটা তো হচ্ছেই তার প্রত্যেকটা শিক্ষার্থীর যে ইন্টেলিজেন্স, বা আমরা অনহোল বলতে পারি তার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ফলে। এটা হওয়াটা স্বাভাবিক, কারণ এগুলো আবার ডিপেন্ড করে তার জিনগত, তার এনভায়রনমেন্ট, তার বিভিন্ন ইকোনমিক, যেটা ইকোসোশিও এনভায়রনমেন্ট, এগুলোর উপর ডিপেন্ড করে। তখন ব্যাপার হচ্ছে গিয়ে যে ধরো কোনো শিক্ষা আঙিনায় বা কোনো শ্রেণীকক্ষে গড়পড়তা যে ছাত্র যেমন বুদ্ধি হওয়া উচিত, তার থেকে দেখা গেল যে একজন সে হয়তো যেমনটা হওয়া উচিত তার সেই বয়সের আইকিউ লেভেল, তার থেকে সে অনেকটা কম, অনেকটা ইনফেরিয়র বা অনেকটা লো লেভেল। তাহলে আমরা বলতে পারি যে সেই শ্রেণীতে পড়ার উপযুক্ত ছাত্র সে নয়। বা আমরা একটু ঘুরিয়ে বলতে পারি
সেই শ্রেণী, সেই লার্নার, সে কিনা স্লো লার্নার। এখন যেমন স্লো লার্নার একটা টার্ম, ঠিক একইভাবে হয়তো দেখা যাচ্ছে শ্রেণীকক্ষে কোনো এক ছাত্র, সে হয়তো দৃষ্টি, তার যে তার যে কি বলবো, দৃষ্টিতে সে অক্ষম, বা সে হয়তো ঠিকঠাক মতো দেখতে পায় না, ক্লাসরুমের যে পড়াশোনা পাঠ্য দান প্রক্রিয়াতে সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে না, ডিউ টু ব্লাইন্ডনেস বা ডিউ টু লো ভিশন। আবার একজন ছাত্রকে দেখতে পাচ্ছি যে হয়তো সে ডিউ টু হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, বা তার হয়তো শ্রবণগত কোনো সমস্যা থাকার জন্য সে হয়তো শ্রেণীকক্ষের শ্রেণীদান প্রক্রিয়ায় পাঠদানে নিজেকে মনোনিবেশ করতে পারছে না। অর্থাৎ আমরা এটা দেখতে পাচ্ছি যে সমস্ত আমরা যে কোয়ালিটি বা যে শ্রেণী ছাত্রদেরকে একই ক্লাসে পঠন পাঠনের উপযুক্ত বলে মনে করি, দেখা যায় যে কিছু ছাত্র হয়তো কিছু সমস্যার জন্য, তার ফিজিক্যালি ডিসঅ্যাবিলিড হোক, বা মেন্টালি রিটার্ডেড হোক, বা ভিজুয়ালি ইম্পেয়ারমেন্ট হোক, বা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হোক, কোনো না কোনো সমস্যার জন্য সে শ্রেণীকক্ষের পাঠদানে স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভেট করতে পারছে না, বা কমিউনিকেট বা যোগাযোগ সাধন করতে পারছে না। তাহলে কি শিক্ষাদান প্রক্রিয়ায় সেই ছাত্র ব্রাত হয়ে থাকবে? নিশ্চয়ই নয়। অর্থাৎ আমরা ঘুরিয়ে ফিরিয়ে ইনক্লুশন বা ইনক্লুসিভ টার্মটাকে একটু বুঝতে গেলে আমাদের বুঝতে হয় যে শ্রেণীকক্ষে শিক্ষা ব্যবস্থায় সাধারণ ছাত্রদের পঠন পাঠনের সাথে বিশেষভাবে অক্ষম ছাত্রছাত্রীরা যখন পাঠদানে নিজেদেরকে সম্মিলিতভাবে নিবস্ত করতে পারে, এই যে প্রক্রিয়া, পাঠদান বা পাঠ গ্রহণের এই যে প্রক্রিয়া, এটাকে আমরা খুব সহজ ভাষায় ইনক্লুসিভ এডুকেশনাল সিস্টেম বলে থাকি। এই ইনক্লুসিভ এডুকেশনের টার্মটা খুব সম্প্রতি আমরা পেয়েছি। অর্থাৎ অনেক যখন এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাতে যখন আসেনি, অর্থাৎ যখন দেখা যায় যে ভিজুয়ালি ইম্পেয়ারমেন্ট কোনো ছাত্র, বা হিয়ারিং ইম্পেয়ারমেন্টের কোনো ছাত্র, বা অন্য কোনো ফিজিক্যালি ডিসেবলড কোনো ছাত্র, সে হয়তো এই যে সমাজ ব্যবস্থায় বা আমাদের যে শিক্ষা ব্যবস্থায় যেহেতু সে নিজেকে স্বয়ংক্রিয়ভাবে পার্টিসিপেট করতে পারছে না, তাই তাকে একটু দূরে ফেলিয়ে থাকার বা দূরে ফেলিয়ে রাখার একটা চিন্তাভাবনা ছিল একটা সময়। কিন্তু একদম মডার্ন এডুকেশনাল সিস্টেম বা মডার্ন এডুকেশনাল কনসেপ্টে আমরা বলে থাকি যে ওই ছাত্র যে কিনা শারীরিকভাবে অক্ষম, বা যার যে কিনা স্লো লার্নার, বা যে কিনা ব্লাইন্ড, বা যে শ্রবণক্ষম, এই সমস্ত ছাত্রছাত্রীকে, এই সমস্ত প্রকার ছাত্রছাত্রীকে একই ছাতার তলায় নিয়ে এসে, একই শিক্ষার আঙিনায় নিয়ে এসে তাদেরকে শিক্ষা দান করার একটা প্রক্রিয়া আমরা করে থাকি। বা এটা খুব সম্প্রতি এই ইনক্লুশন বা ইনক্লুসিভ এডুকেশন সিস্টেমের মধ্যে সমস্ত রকমের ছাত্রদের, অর্থাৎ তারা তাদের যে ধরনের এনভায়রনমেন্ট থাক না কেন, তারা একই ছাতার তলায় এসে তারা সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে থেকেই সাধারণ শিক্ষাদান প্রক্রিয়ার মধ্যে নিজেদেরকে যুক্ত রেখেই তারা শিক্ষাদান করে থাকে, বা তাদেরকে শিক্ষাদান করায় উৎসাহিত করা হয়। এবার আমরা আসছি যেটা তোমাদের ইউনিট 3, যে ডিফাইন লার্নার্স উইথ স্পেশাল নিডস। অর্থাৎ লার্নার্স উইথ স্পেশাল নিডস, লার্নার্স উইথ স্পেশাল নিডস, এটা বলতে কি বোঝায়, বা স্পেশাল নিড লার্নার্স বলতে আমি কি বুঝি? আমরা সাধারণভাবে যে লার্নারের কথা বলে থাকি,
আমরা সাধারণভাবে যে শিক্ষার্থীর কথা বলে থাকি তাদেরকে কিন্তু আমরা এমনি লার্নিং বলি, জাস্ট জেনারেল লার্নার বলে থাকি আমরা। তাহলে স্পেশাল চিলড্রেন উইথ বা লার্নার্স উইথ স্পেশাল নিডস বলতে কি বোঝে? যে সমস্ত শিক্ষার্থী তার শারীরিকভাবে বা বৌদ্ধিকভাবে যে কিনা সাধারণ লার্নার, যার জেনারেল লার্নার তার থেকে পিছিয়ে থাকে বা এগিয়ে থাকে, এই ধরনের লার্নারদেরকে আমরা স্পেশাল চিলড্রেন উইথ স্পেশাল নিড বলে থাকি। Children with special need, CWSN, এরকম ইম্পর্টেন্ট। চিলড্রেন উইথ স্পেশাল নিডস, কেন তাদেরকে আমরা চিলড্রেন উইথ স্পেশাল নিডস বলি? যেমন একটু ভালো করে চিন্তা ভাবনা করা হোক। যেমন ধরো সাধারণ শ্রেণীকক্ষে 30 জন ছাত্রছাত্রী রয়েছে, তার মধ্যে 2 জন ছাত্র বা ছাত্রী তাদের আইকিউ বা ইন্টেলিজেন্স কোশ্চেন্স এতটাই বেশি যে ওই শ্রেণীতে শিক্ষার্থীদের যতটা জানা প্রয়োজন তাদের থেকে অনেক বেশি তারা জানতে চায়। তাদের ইন্টারেস্ট বা মোটিভেশন অফ লার্নিং অনেক বেশি, অর্থাৎ তারা আরো বেশি জ্ঞান আহরণ করতে চায়। তাদেরকেও কিন্তু আমরা সিডব্লিউএসএন বলতে পারি, অর্থাৎ লার্নার উইথ স্পেশাল নিডস বলতে পারি। অর্থাৎ তাদের জ্ঞান, তাদের জানার আগ্রহ অনেক বেশি, তাদের আইকিউ অনেক বেশি। সো সেই জন্য সেই সমস্ত ছাত্রদেরকে শিক্ষাদান করতে গেলে তাদেরকে শ্রেণীকক্ষের বাইরেও আলাদাভাবে আরো বেশি করে শিক্ষা প্রদানে উৎসাহিত করতে হয় এবং তাদেরকে আরো বেশি রেফারেন্স বই দিয়ে আরো বেশি ট্রিটমেন্ট করে তাদেরকে আরো বেশি জ্ঞান প্রদানের চেষ্টা করতে হয়। তো দেয়ার আন্ডার সিডব্লিউএসএন, এটা একটা জ্ঞান। এবার দ্বিতীয়ত বলতে পারি শ্রেণীকক্ষে সাধারণ এভারেজ যে ছাত্রছাত্রীদের বুদ্ধাঙ্ক যতটা হওয়া উচিত, দেখা যাচ্ছে তার মধ্যে বেশ কিছু ছাত্র, 2 জন বা 3 জন বা 4 জন, তারা পড়াশোনা তত বেশি উৎসাহী নয় বা তারা জ্ঞান অর্জনেও তত বেশি উৎসাহী নয়। তো দে আর আন্ডার স্লো লার্নার্স অ্যান্ড দে আর অলসো আন্ডার চিলড্রেন উইথ স্পেশাল নিডস। ঠিক আছে না? আবার কিছু ছাত্রছাত্রী রয়েছে, দেখা গেল যে তারা হয়তো শ্রেণীকক্ষে শিক্ষাদান যে প্রক্রিয়া, অর্থাৎ যেটা শিক্ষাদান প্রক্রিয়ার সময় ইন টাইম অফ টিচিং লার্নিং কমিউনিকেশন, তো দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে ছেলেটি কোনো কারণে ব্ল্যাকবোর্ডের যে লেখা সে দেখতে পাচ্ছে না, বা সে ইতিউতি করছে যে বোধ হয় কি লেখা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, কিছু দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই লো ভিশনের জন্য বা তার কোনো ব্লাইন্ডনেস বা কোনো ডিফেক্টিভ আইজ হওয়ার জন্য সে হয়তো ব্ল্যাকবোর্ডের লেখা দেখাতে অপারগ। তাহলে সেও কিন্তু এবং আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার ভিশনটা এতটাই লো যে সে ওই শ্রেণীতে ওই সাধারণ যে পাঠ্যক্রমের মধ্য দিয়ে চলার অনুপযোগী, বা এমন দেখা যায় সে টোটালি ব্লাইন্ড। অর্থাৎ সে যদি ব্লাইন্ডই হয় তাহলে তো সে তার মধ্যে কোনো ভিজুয়ালিটি নেই, তাহলে তো সাধারণ যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে শিক্ষাদান প্রক্রিয়া চলছে তাতে সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবেই না। তাহলে ওই ধরনের যে ছাত্রটি সেও কিন্তু চিলড্রেন উইথ স্পেশাল নিডের মধ্যে পড়বে। আবার দেখা যাচ্ছে কিছু ছাত্রছাত্রী রয়েছে যে কিনা ফিজিক্যালি ডিসেবলড বা ফিজিক্যালি ডিসেবল, অর্থাৎ তার হয়তো হাত বা পা বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে
মুভ করতে পারে না, তাহলে সেক্ষেত্রে তার হয়তো ক্লাসরুমে যে শ্রেণীকক্ষের অন্যান্য ছাত্রদের সঙ্গে বসতেও তার অসুবিধা হয়, বা তার শিক্ষা যে প্রক্রিয়া তাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে না। তো সেই ছাত্রছাত্রী কিন্তু সিডব্লিউএসএন এর আন্ডারে পড়ে। আবার হিয়ারিং ইমপ্যায়ারমেন্ট, অর্থাৎ কোনো ছাত্রছাত্রী আছে সে দেখতে পাচ্ছে না, তার দৃষ্টিতে কোনো সমস্যা নেই, আবার তাকে যদি ঠিকঠাকভাবে তার আইকিউ টেস্ট করে দেখা গেল যে তার ইন্টেলিজেন্ট কোশ্চেন্সও ঠিক রয়েছে, কিন্তু সে শ্রেণীকক্ষে যে শিক্ষা গ্রহণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছে না। কারণটা কি? কারণটা বিশ্লেষণ করতে গিয়ে দেখা গেল যে সে তো শুনতেই পায় না, আর শুনতে পায় না বলে সে কথাও বলতে পারে না। এবার শুনতে পায় না, এটা তার পড়াশোনার ক্ষেত্রে কিভাবে অবস্ট্রাগল হতে পারে? মানে শুনতে না পাওয়াটা কি হয়, যে যখন সে শুনতে পাচ্ছে না ছোটবেলা থেকে, তখন তার ব্রেনের মধ্যে অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে না। অর্থাৎ সে যেহেতু তার ব্রেনের মধ্যে কোনো রকমভাবে ভাষার আদান প্রদান হচ্ছে না, তাহলে কোনটা কি? কারণ ভাষাটাই তো একটা কমিউনিকেশনের একটা বড় অধ্যায়, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে কমিউনিকেশন করতে গেলে, যোগাযোগ সাধন করতে গেলে, তো সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ একটা বড় ফ্যাক্টর, একটা গ্রেট পার্ট। তো তার মধ্যে যদি ল্যাঙ্গুয়েজের অ্যাকুইজিশন না হয়, ভাষার আত্মীকরণ যদি তার মধ্যে না হয়ে থাকে, তাহলে সে অ্যাপ্লিকেশন অফ ল্যাঙ্গুয়েজ সেটা পাচ্ছে না। যেহেতু ল্যাক অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তার মধ্যে রয়েছে, সো হি ইজ ডেফ অ্যান্ড ডাম অ্যাট দ্য সেম টাইম। অর্থাৎ সে কথা বলতেও পারে না আর ভাষা শুনতেও পায় না। তাহলে কি হবে? শ্রেণীকক্ষের যে পাঠ্যক্রমের যে প্রক্রিয়া, সেক্ষেত্রেও সে নিজেকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারছে না। তো সেও কিন্তু, অর্থাৎ যেটাকে বলছে আমরা HI, তাই না? HI হিয়ারিং ইমপ্যায়ারমেন্ট। তাহলে HI, VI, MR, লোক এই যে MR মেন্টাল রিটার্ড, অর্থাৎ যার আইকিউ লেভেল খুবই কম, এতটাই কম যে সেই শ্রেণীতে পড়ার তো নয়ই, সে হয়তো দেখা গেল তার যে দৈনন্দিন যে অ্যাক্টিভিটিসগুলো সেটা করতেও সব পারে। মেন্টালি রিটার্ডেড চিলড্রেন তাদেরকে আমরা বলি। তো দে আর অল আন্ডার CWSA, অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিড। আচ্ছা, আমরা এই যে CWSA এর যে ভাগগুলো রয়েছে, HI, VI, MR, আছে না, প্রত্যেকটা ভাগগুলোকে আমরা একটু একটু করে আলোচনা করব। মানে কোনটার কি ক্যারেক্টারিস্টিক্স, কাদের কীরকম শিক্ষা প্রদানে অংশগ্রহণ করা উচিত, কি কি প্রকার শিক্ষা গ্রহণে অংশগ্রহণ করা উচিত নয়, এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা কিন্তু একটু খুব সংক্ষেপে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে শুরু করছি আমরা VI নিয়ে। VI না, তোমার HI নিয়ে। অর্থাৎ স্টুডেন্ট উইথ CWSA হিয়ারিং ইমপ্যায়ারমেন্ট। এখন একদম প্রথমে আসি যে শ্রবণ প্রতিবন্ধকতার কারণ, কজেস অফ হিয়ারিং ইমপ্যায়ারমেন্ট, এটা কি কি কারণে
শ্রবণ প্রতিবন্ধকতা হয়। তো এটা বলতে কি একদম প্রথমেই আমরা বলে থাকি যে এই শ্রবণ প্রতিবন্ধকতা এক নম্বরে আমরা বলতে পারি বংশগত কারণ, অর্থাৎ যে জিন ফ্যাক্টর একটা কাজ করে। সেই জিন ফ্যাক্টরের মধ্যে বলা যায় যে জন্মকালীন কিছু অসংখ্যতা বা জন্মকালীন জন্মের সময়ে মানে প্রিনাটাল স্টেজ, সেই সময় মানে জন্মাবার আগে গর্ভাবস্থায় যদি কোনো সমস্যা হয়ে থাকে, অর্থাৎ মায়ের যদি কোনো রুবেলা সংক্রমণ বা কোনো সংক্রমণাত্মক ডিজিজ, কোনো সংক্রমণাত্মক কোনো রোগ, অপুষ্টি, বা মা যদি ডাক নিয়ে থাকে, বা জন্মকালীন শ্বাসকষ্ট, এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে, তখন সেই শিশু হিয়ারিং এম্পেয়ারমেন্ট হয়ে জন্মাতে পারে। আবার কি জন্মকালীন অসংখ্যতা কিছু, অর্থাৎ জন্মানোর সময় নাটাল স্টেজে কিছু সমস্যার যদি সম্মুখীন হয় মা, তো সেক্ষেত্রেও কিন্তু শিশু হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হতে পারে। অর্থাৎ তার অভিজ্ঞ বা অভিজ্ঞ ডাক্তার দ্বারা যদি তাকে প্রসব করানো না হয়, বা প্রসবকালীন যে সমস্যাগুলো থেকে থাকে সেগুলোর মধ্যে যদি গর্ভবতী মা ভোগে, বা ঠিক জন্মাবার সময়ই যদি তার শ্বাস গ্রহণ করতে, মানে জাস্ট আফটার টেকিং বাথ শ্বাস গ্রহণ করতে বিলম্ব হয়, সেক্ষেত্রে কিন্তু শিশু এইচআই এমনকি এমআর শিশুও হতে পারে। আবার অনেক সময় দেখা যায় কি যে ইম্যাচিউর বেবি, অর্থাৎ যে সময় তার জন্মানো উচিত ছিল ঠিক তার অনেক আগে শিশু জন্মগ্রহণ করছে, অনেকটাই আগে, মানে ইম্যাচিউর অবস্থাতেই জন্মগ্রহণ করে ফেলছে কোনো এক সমস্যার কারণে। তো সেক্ষেত্রেও কিন্তু শিশুটি এইচআই শিশু হতে পারে। জন্ম পরবর্তী কারণ আপনার রাত, সেটা কি হচ্ছে, ধরো কোনো ভাইরাস আক্রমণ, কোনো ভাইরাস যেটা তার ইমিউনিটি যে পাওয়ার রয়েছে, সেই ইমিউনিটি পাওয়ারে সেটা কি করতে পারছে, অ্যাডজাস্ট করতে পারছে না, তার ফলে হতে পারে ঔষধের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ মেডিসিন, অর্থাৎ অনেক সময় কোনো পেনিসিলিন জাতীয় কোনো ঔষধ বা এমন কিছু ঔষধ, এমন কিছু কি বলবো যে কোনো ঔষধ, মানে কোনো অনভিজ্ঞ ডাক্তার এমন কিছু ঔষধ প্রয়োগ করলেন যেটা তার সমস্যার সৃষ্টি হচ্ছে। তারপর বলতে পারি আমরা বাহ্যিক আঘাত, অর্থাৎ কোনো না কোনোভাবে হয়তো শিশু খেলতে গিয়ে, পড়তে গিয়ে, বা কোনো কারণে তার আঘাত লেগেছে, কোথাও চোট লেগেছে মাথায় বা অন্য কোথাও, এইটাই হতে পারে। তারপর আসছি মানে আমরা শব্দ দূষণ, অর্থাৎ শিশু যে পরিবেশের মধ্যে থাকে, সেই পরিবেশে দেখা গেল এত বেশি কলকারখানা, এত বেশি ঘিঞ্জি, বা এত বেশি কলকোলাহল মুখর পৃথিবী, যেখানে সে একটু নিঃশব্দতার কোনো নেই, কোনোভাবে নিঃশব্দ বা একটু শান্তি নেই, সেখানে সবসময় কলরব, সেটা ইন্ডাস্ট্রি হতে পারে, ভেহিকেল হতে পারে, কোনো না কোনো হতে পারে, সেক্ষেত্রেও নবজাত শিশু হিয়ারিং প্রবলেম হতে পারে। এইগুলো নিয়ে মোটামুটি এটা হচ্ছে কিন্তু কারণ, মানে অর্থাৎ এইচআই স্টুডেন্ট হওয়ার, মানে এইচআই হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হওয়ার কারণ।
এবার আমরা আসতে পারি ঠিক আছে। আচ্ছা, এখানে আমি তোমাদের আজকে চিলড্রেন উইথ স্পেশাল নিড কি এবং এর ভাগগুলো কি কি পড়েছি, এর ভাগে HI, VI, MR, লো স্লো লার্নার ইত্যাদি ইত্যাদি। HI স্টুডেন্ট বলতে কি বোঝায় বা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট বলতে কি বোঝায় সেটা বললাম, এবং হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হওয়ার কারণগুলো কি কি সেগুলো বললাম, ঠিক আছে না। নেক্সট ক্লাসে আমরা HI স্টুডেন্টদেরকে কেমন করে পাঠদান করানো উচিত, VI স্টুডেন্ট হওয়ার বা VI ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হওয়ার কারণ কি বা MR ইত্যাদি ইত্যাদিগুলো নিয়ে আলোচনা করব। জাস্ট এইটুকুই আলোচনা করলাম আজকে, থাক এখানে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।